সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী ওর দলের বিধায়ক এবং কার্যকর্তাদের বলেছেন যে উনি বাংলার জনগণকে খাদ্য, বস্ত্র ও বাসস্থান দেবেন, আর কিছু যেন ওরা না চান। টাকা নেই, লক্ষ্মীর ভাণ্ডার ও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যবস্থা করতে গিয়ে সব টাকা শেষ হয়ে গেছে, আর টাকা নেই। তো আমার এক দুর্মুখ বন্ধু, আমার অনেক বন্ধু আছে, সে জিজ্ঞেস করলো যে খাওয়া, কাপড় জামা আর থাকার জায়গা তো জেলখানাতেও পাওয়া যায়, তো পশ্চিমবঙ্গে কি এর বেশি আর কিছু পাওয়া যাবে না? তো এই প্রশ্নটা উড়িয়ে দেওয়া যাবে না। অন্যদিকে আবার মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্বেগ, সেটাও তো অস্বীকার করা চলবে না যে ওর উদ্বেগের যথেষ্ট কারণ আছে। আজকের আপনাদের সাংবাদিকদের সঙ্গে, সাংবাদিক বন্ধুদের সঙ্গে আমার এই যে সভা, এটার বিষয় হচ্ছে আমি আপনাদের সঙ্গে এ সম্বন্ধে আমার কিছু ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, আপনাদের সামনে রাখতে চাই। আপনারা এর জন্য কষ্ট করে এসছেন, এর জন্য আমি বাধিত। পশ্চিমবঙ্গ সরকার ত্রাণের সরকার হয়ে যাচ্ছে, পরিত্রাণের নয়। এ কথা আমি আগেও বলেছি, আবার বলছি। এ কথা বলা বোধহয় অযৌক্তিক নয়। জনগণ নিজের প্রচেষ্টা অনেক কিছু করতে পারে, চায়ের দোকান খুলতে পারে, ব্যবসা করতে পারে ছোটোখাটো, কিন্তু রাস্তাঘাট, সেচ, জল নিকাশি ব্যবস্থা, বন্দর, হাসপাতাল, সুচারু শিক্ষা ব্যবস্থা, সেগুলো তো জনগণের পক্ষে, আমার আপনার পক্ষে করা সম্ভব নয়, সেটা সরকারকেই করতে হবে। আর এসব না করলে কর্মসংস্থান এবং উন্নয়ন হবে না। আর কর্মসংস্থান আর উন্নয়ন যদি না হয়, তাহলে ত্রাণের প্রয়োজন দিনে দিনে বাড়বে। আর ত্রাণের প্রয়োজন বাড়বে, কিন্তু সরকারের ব্যয় ক্ষমতা বাড়বে না। তার ফলে যেটা হয়, ইংরেজিতে বলে ফিসক্যাল ক্রাইসিস, বাট কিংবা বাংলায় বলতে হবে রাজকোষীয় তহবিলের একটা সংকট অবশ্যম্ভাবী। কারণ খরচের প্রয়োজন বেড়ে যাচ্ছে, উপার্জন বাড়ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী আমার ধারণা যে এই সংকট দেখতে পাচ্ছেন, সংকট এসে গেল বলে, এবং এই সংকট এড়াতেই বিধায়ক এবং কার্যকর্তাদের বলেছেন যে আর টাকা চেয়েও না, আমার পক্ষে সম্ভব নয়। তো আসুন পশ্চিমবঙ্গের রাজকোষীয় যে সংকট বা ফিসক্যাল ক্রাইসিস, এই নিয়ে একটু চিন্তাভাবনা করা যায়। সংবাদপত্রে আপনারাই খবর ছেপেছেন, আমি তো কাগজেই পড়েছি, বেঙ্গলস ডেট স্টক পাইলিং আপ, অর্থাৎ পশ্চিমবঙ্গের দেনার ভার দ্রুত গতিতে বাড়ছে। আমাদের প্রদেশের ঋণের ভার, এটাকে আউটস্ট্যান্ডিং ডেট বলে, আমি পরে এই কথাটা আবার আসব। 2011 সালে 1,87,000 কোটি টাকার থেকে বেড়ে প্রায় 2.5 গুণ বেশি বেড়ে 2020-21 রিভাইজড এস্টিমেটে হয়েছে 4,81,000 কোটি টাকা। আমরা জনসংখ্যায় আনুমানিক 10,19,00,000 মেনে চললে মাথা পিছু ঋণের হার হচ্ছে 47,242 টাকা। 47,242 টাকা। 2021-22 বাজেট এস্টিমেটে যে ঋণের ভারের কথা বলা আছে, তাকে যদি জনসংখ্যা দিয়ে ভাগ দেন, তাইলে ওইটা আরও বাড়বে 5,146 কোটি টাকা। এই ঋণের ভার নিয়ে অনেকেই উদ্বিগ্ন যে এত টাকা নতুন প্রজন্মের হাতে সব দেখে দিয়ে যাচ্ছে এই ঋণের ভার। তা আমার মতে এই ঋণের ভার দেখা উচিত আয়ের অনুপাতে। আপনার আয় হচ্ছে 1 লক্ষ টাকা মাসে, আমার আয় হচ্ছে 10,000 টাকা মাসে, তো আমি যদি
1000 টাকা ধার নিতে পারি, আপনি তো 10,000 টাকা ধার নিতেই পারেন, সুতরাং আয়ের অনুপাতে দেখা উচিত। তো পশ্চিমবঙ্গে জিএসডিপি, গ্রোস স্টেট ডোমেস্টিক প্রোডাক্টের অনুপাতে যদি দেখেন, তাহলে 2010-11-তে ওই জিএসডিপি বেড়ে 2010-11-তে 4,61,000 কোটি টাকার থেকে বেড়ে 2020-21-এ 13,55,000 কোটি টাকা হয়েছিল। তো জিএসডিপির অনুপাতে 2010-11-তে আমাদের ডেট টু জিএসডিপি রেশিও, মানে ঋণ আয়ের অনুপাতে কত ছিল? 40.6%। 2020-21-এ নেমে দাঁড়িয়েছে 35.5%, কমেছে। এটা কি যথেষ্ট? এই কমাটা কমেছে ঠিকই, কিন্তু যথেষ্ট কমেছে কি? তো এর বিচার আপনাদের উপর ছেড়ে দেবো। এইটুকুই মনে করিয়ে যে আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল ফিস্ক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2010 সালে বিধানসভায় স্বীকৃত হয়েছিল এবং পাশ হয়েছে। তাতে 2014-15-তে ম্যাক্সিমাম ডেট টু জিএসডিপি রেশিও, অর্থাৎ সর্বোচ্চ ঋণ আয়ের অনুপাত হওয়া উচিত ছিল 34.3%। কবে এটা হওয়া উচিত ছিল? 2014-15-তে। আজকে কত? 2021-22। তো সময়সীমা 6 বছর পরেও আমরা সরকারের 34.3% লক্ষণ রেখার 1.2% ওপরে রয়েছি। আর বাকি এবার আপনারা বিচার করুন যে ঋণ জিএসডিপির অনুপাতে যথেষ্ট কমেছে কিনা। আরও চিন্তার বিষয় হচ্ছে যে বাড়তি যে ধার নিয়েছেন, কি করছেন ওই টাকাটা দিয়ে? কেন ধার নিচ্ছে? এটা আমরা সবসময় বলি যে আপনি ধার নিয়ে বাড়ি বানালেন, ছোট ভাইয়ের লেখাপড়ার ব্যবস্থা করলেন, সেটা একটা ব্যাপার। আরেকটা পয়সা টয়সা নিয়ে আমাদের খাওয়ালেন সবাইকে খুব ভালো করে, সেটা আরেকটা ব্যাপার। তো পশ্চিমবঙ্গে সরকারি তহবিলের টাকা, ঋণের টাকার কিসের উপর খরচা হচ্ছে? আসুন আমরা প্রথম 3টি বিন্দু বা পয়েন্টসের উপর আলোচনা করি। মূলধন খাতে খরচ, সেটাকে বলে ক্যাপিটাল আউটলে। পশ্চিমবঙ্গ সরকারের বাজেট যদি দেখেন, দেখবেন ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে, ওরা আউটলে বলে না। ধার দিয়েছে কোনো কাউকে, সেটাকেও দেখাচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। কিন্তু আমরা ক্যাপিটাল আউটলের তফাৎ করি। ক্যাপিটাল আউটলে হচ্ছে যেটা সেচ ব্যবস্থার উপর খরচা করলেন কিংবা রাস্তার উপর খরচা করলেন, সেটা হচ্ছে ক্যাপিটাল আউটলে। তো মূলধন খাতে খরচা অর্থাৎ ক্যাপিটাল আউটলে 2020-21-এ 31,000 কোটি টাকার মতো, 31,047 কোটি টাকা। ওইটা ছিল বাজেট এস্টিমেট। এইটাকে আবার বলে যে ওই খরগোশের ছানা দেখানোর মতো। বাজেটে নম্বর ভালো থাকে, চমৎকার। কত? 31,047 কোটি টাকা। তো বাজেট এস্টিমেটের পরে কি আসে? নভেম্বর ডিসেম্বর মাসে আসে সাপ্লিমেন্টারি ডিমান্ড ফর গ্রান্টস, তখন রিভাইজড এস্টিমেট হয়। তো 31,047 কোটি টাকা নেমে রিভাইজড এস্টিমেটে হয়ে গিয়েছিল 14,058 কোটি টাকা। আর সেটা অ্যাকচুয়ালি কত হলো? অ্যাকচুয়ালি হয়ে গেল সেটা আরও কমে, অ্যাকচুয়াল তো এখনো আসেনি, সরি ভুল বলেছি, 19 কোটিতে দেখতে পারেন। 19 কোটিতে বাজেট এস্টিমেট থেকে রিভাইজড এস্টিমেটে কমেছে, আবার রিভাইজড এস্টিমেট থেকে অ্যাকচুয়ালি আরও কমে গেছে। তো 2021-22-এর যে বাজেট এস্টিমেটে 32,774 কোটি টাকা আছে, সেটা বছরের শেষে কোথায় দাঁড়াবে কেউ জানে না। আমার কেমন ধারণা আবার আমাদের হবে যে বাজেটে খুব ভালো নম্বর ছিল, রিভাইজড এস্টিমেটে কমে গেল, অ্যাকচুয়ালি আরও কমে গেল। তো সরকার জনকল্যাণমূলক প্রকল্পে ছাড়া অন্য উন্নয়নমূলক কাজে খরচ কমিয়ে
যাচ্ছে। 2020-21 কৃষি ও কৃষি সম্পর্কিত খাতে খরচ 2020-21 বাজেট এস্টিমেটের 10,648 কোটি থেকে নেমে 4,871 কোটি টাকা হয়েছিল, অর্ধেকের কম। নগর উন্নয়নের খাতে কমানো হয়েছিল 10,571 কোটির থেকে 9,095 কোটিতে, আর পরিবহন খাতে 6,082 কোটি টাকার থেকে কমিয়ে 5,023 কোটি টাকায়। তো এই প্রথম হলো যে খরচা হচ্ছে কিন্তু ক্যাপিটাল আউটলেতে হচ্ছে না, উন্নয়নমূলক কাজে হচ্ছে না। দ্বিতীয় হচ্ছে, আরেকটা আমরা খুব শুনি যে পুরনো ঋণের বোঝা। আপনি কি করবেন? আপনি বলতে পারেন যে বাবা এত ঋণ রেখে গিয়েছিল, আমার তাতেই তো সারাটা জীবন কেটে গেল বাবার ঋণ শোধ করতে। সরকার ঋণ কখন করে? সরকার ঋণ করে, দেনা নেয় যখন যে খরচা হচ্ছে রাজস্ব খাতে খরচ, অর্থাৎ রেভিনিউ এক্সপেন্ডিচার। কিসে? সেটা হচ্ছে যেমন কর্মচারীদের বেতন দিতে হবে, পেনশন দিতে হবে, প্রশাসনিক ব্যয় অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ আছে, মূলধনী ব্যয় আছে, ঋণের ওপর সুদ আছে, আর ঋণ পরিশোধ করতে হবে, এর জন্য টাকা ধার নিতে হয়। তো শুধু ঋণ পরিশোধ করার জন্য যদি আপনি ধার নেন তাতে কোনো ক্ষতি নেই, কারণ আপনার আগেও 100 টাকা ধার ছিল, আপনি জগাইয়ের কাছ থেকে নিয়েছিলেন, তারপর মাধায়ের কাছ থেকে 100 টাকা নিয়ে জগাইকে দিয়ে দিলেন, আপনার ঋণ তো 100 টাকাই রয়ে গেল, ওতে কোনো ক্ষতি নেই। বারে যদি মাধায়ের কাছ থেকে 150 টাকা নিয়ে আপনি খালি জগাইকে 100 টাকা দেন, তো ঋণ, নতুন ঋণ যদি পরিশোধের থেকে বেশি হয় তাইলেই ঋণ বাড়ে। তো তার জন্য কত ঋণ নিল আর কত ঋণ পরিশোধ করলো, এর যে তফাৎটা, এটি হচ্ছে ফিসক্যাল ডেফিসিট। আপনারা তো ফিসক্যাল ডেফিসিট সবাই জানেন, সেটা হচ্ছে রাজস্বিক ঘাটতি। আমাদের সরকার অনেক সময় বলে যে কি করব, এইসব সমস্যা তো আমরা লেগেছি, আগের সরকার এত ধার নিয়েছে, আর ওই ধার শুধু পরিশোধ না, ধার নিয়েছে তো ধারের সুদও তো দিতে হবে, ওই সুদও রয়েছে। বাহ, ভালো কথা। তো পুরনো ঋণের বোঝা আর ওই ঋণের ওপর যে সুদ, ওটা বাদ দেওয়া যাক, যে ঠিক আছে ভুলে যাই যে আমাদের কোনো ঋণ রয়েছে। তো আগেই বলেছি যে পুরনো ঋণ শোধ করার জন্য নতুন ঋণ নিলে ফিসক্যাল ডেফিসিট হয় না। সুতরাং কি বাদ দিতে হবে? দিতে হবে খালি সুদ। সুদটা বাদ দিয়ে দিন ফিসক্যাল ডেফিসিট থেকে। এর জন্য একটা পরিমাপ আছে, এর পরিমাপটাকে কি বলে? প্রাইমারি ডেফিসিট। আমার এটার বাংলা করতে খুব ভয় লাগে, কারণ আরও বাংলা নবিশ রয়েছেন, ওরা বলবে এর থেকে ভালো কিছু হতে পারে, কিন্তু প্রাইমারি ডেফিসিটের মোটামুটি অনুবাদ করতে বলা যায় প্রাথমিক ঘাটতি। প্রাথমিক ঘাটতিটা কি? ফিসক্যাল ডেফিসিট থেকে খালি সুদটা সরিয়ে দিন, তাহলেই প্রাথমিক ঘাটতি পাওয়া যাবে। তো কোনো ঋণের বোঝা ছাড়া যদি সরকার জীবন শুরু করে, তাহলে কি বোঝা যাবে? আপনার পিতৃঋণ যেটা ছিল সেটা মাফ করে দিলাম, নতুন জীবন শুরু করুন। তাহলে সুদের কথা তো আপনি বলতে পারবেন না, যা সুদ দিতে হচ্ছে, খালি খরচা। তো পশ্চিমবঙ্গের সরকারের উৎকণ্ঠার কারণ হচ্ছে প্রাইমারি ডেফিসিট আছে এবং বেড়ে যাচ্ছে। তার মানে ওরা যে বলবেন যে সুদের জন্য গন্ডগোল হচ্ছে, তা সত্যি নয়। তো আরবিআইয়ের পরিসংখ্যান অনুযায়ী জিএসডিপির অনুপাতে পশ্চিমবঙ্গের প্রাইমারি ডেফিসিট 2019-20 ছিল 0.4%, 0.4%। 2020-21 সেটা দাঁড়িয়েছে 1.4%, 1.4%। এবং 2021-22 সেটা দাঁড়িয়েছে 1.9%। তাহলে প্রাইমারি ডেফিসিট খালি বেড়ে যাচ্ছে।
তো কি হলো তার মানে? দাঁড়ালো হচ্ছে যে পুরনো ঋণ যদি মকুব করে দেওয়া যায়, বলা যায় তোমাদের সুদ দিতে হবে না আর কোনো ঋণের উপর, তাহলে পশ্চিমবঙ্গে যে নীতি অনুসরণ করছে তাতে আবার ঋণের বোঝা তৈরি হবে। আমরা যে তিমিরে সেই তিমিরেই রয়ে যাব। আর মজাটা হচ্ছে, আপনারা যদি দেখেন যে ওয়েস্ট বেঙ্গল ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট অফ 2010, তাতে লেখা ছিল যে একটি পাবলিক এক্সপেন্ডিচার রিভিউ কমিটি তৈরি হবে, আর সরকারের রাজস্বিক বিত্ত পরিস্থিতির পরিমাপের জন্য প্রাইমারি ডেফিসিট এর একটা পরিসংখ্যান দেওয়া হবে। তো রিভিউ কমিটির কথা ছেড়ে দিন, আমি খুঁজলাম বাজেট ডকুমেন্টটা, আমার ভুল হয়ে গিয়ে থাকতে পারে, আমার তো ভুল করি অনেক সময়, আমি প্রাইমারি ডেফিসিট কথাটা খুঁজে পেলাম না কোথাও বাজেটের মধ্যে। আপনারা যদি ওর সন্ধান পান আমায় জানাবেন। মিসিং ইন অ্যাকশন রিপোর্ট, প্রাইমারি ডেফিসিট। সরকার এটা বলতে চাইছে না কেন? খুঁজে না পেয়ে আমার একটু সন্দেহ হয়েছে যে হয়তো সরকার এই তথ্যটি আপনাদের এবং আমাদের কাছ থেকে গোপন রাখতে চায়। তো সরকারকে জিজ্ঞেস করবেন, তোমাদের প্রাইমারি ডেফিসিট কত? সুদ মকুব করলেও কি পারবে? তৃতীয়, যেই রাজস্বিক ঘাটতি বা ফিসক্যাল ডেফিসিট, আপনি জানেন আমি অনেক রাজ্যের ওপর কাজ করেছি, এই রোগ শুধু আমাদের নয়, সবার রয়েছে। তো এখন রোগের তাহলে কি করতে হবে? একটা কম্প্যারিজন করতে হবে, আপনার জ্বর কত, আমার জ্বর কত, কার জ্বর কত, টেম্পারেচার, সেটা দেখতে হবে। তো সেটা দেখতে হবে যে ফিসক্যাল ডেফিসিট কি প্রদেশগুলোর কমছে, বাড়ছে, কোন রেটে বাড়ছে। আমি দেখছিলাম যে পশ্চিমবঙ্গের ফিসক্যাল ডেফিসিট তো 2019-20 ছিল 36,831 কোটি টাকা, 2020-21 রিভাইজড এস্টিমেটে সেটা বেড়ে হয়েছে 52,350 কোটি টাকা, এবং এবছর বাজেটে 2021-22 বাজেটে ওটা দাঁড়িয়েছে 60,864 কোটি টাকা। ভারতে আপনারা জানেন 28টি প্রদেশ আছে, 18টি প্রদেশ 2020-21 বাজেট এস্টিমেট, রিভাইজড এস্টিমেট থেকে 2021-22 বাজেট এস্টিমেটে ফিসক্যাল ডেফিসিট কম করার পরিকল্পনা নিয়েছে। 18টি স্টেট বলেছে কমে যাবে। ওই লিখিত যেটা আছে সেটা 18টির নাম রয়েছে, আপনারা দেখে নেবেন। পশ্চিমবঙ্গ আর 9টি প্রদেশ, 18 বাদ দিলে 10টি থাকে। পশ্চিমবঙ্গ এক আর 9টা হচ্ছে অন্য। গোয়া, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মণিপুর, মেঘালয়, ওড়িশা, তেলেঙ্গানা আর উত্তরপ্রদেশ, এদের ফিসক্যাল ডেফিসিট বাড়বে 2020-21 থেকে 2021-22। কিন্তু আমার চিন্তার কারণ, আমি আজকাল খুব আমি ছোট মানুষ, আমি দেখি অনেক সময় অনেকে বিবৃতি দিচ্ছেন ভারতবর্ষের কি হচ্ছে, ভারতবর্ষে না গেল। আমি ভারতবর্ষের কথা ভাবি না, আমি এখন ভাবি খালি পশ্চিমবঙ্গের কথা। তো পশ্চিমবঙ্গের বৃদ্ধির হার এই 2020-21 থেকে 2021-22 মধ্যে হচ্ছে 16.3%। এগিয়ে বাংলা নয়, আমরা সবচেয়ে বেশি বাড়ছে না, কিন্তু আমরা 4th পজিশন পেয়ে গেছি। আমাদের বৃদ্ধির হার অন্ধ্রপ্রদেশ, গোয়া এবং হরিয়ানার পরেই আমরা। এটা যদি একটা গর্বের বিষয় হয়, আপনারাই ভাবুন যে আমাদের ফিসক্যাল ডেফিসিট খুব বাড়ছে। তো প্রশ্ন হচ্ছে যে গঠনমূলক বিরোধী পক্ষের বিধায়ক হিসেবে আমিও উদ্বিগ্ন যে মাননীয় মুখ্যমন্ত্রী আসন্ন একটা সংকট দেখতে পাচ্ছেন এবং বিচলিত হচ্ছে। তা আবার বলি গঠনমূলক বিরোধী পক্ষের বিধায়ক হিসেবে, এবং আপনাদের সবার কাজ হচ্ছে মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেওয়া।
তো আমার ক্ষমতা অনুযায়ী আমি পরামর্শ দেব। তো আজকে আমি 3টে পরামর্শ দিতে চাই। প্রথম, সংখ্যার স্বচ্ছতা। কারণ ইনফরমেশন হচ্ছে, ডায়াগনোসিস হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আপনার রোগ কি সেটা যদি ডাক্তার একবার আবিষ্কার করে ফেলে তাহলে চিকিৎসা সম্ভব, কিন্তু রিপোর্টগুলো যদি ঠিক না হয় তাহলে কি হবে? তো আমি আগেও বলেছি যে আমাদের ঋণের ভার, আউটস্ট্যান্ডিং ডেট বেড়ে গেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা স্টেট ফাইন্যান্সেস, আপনারা নিশ্চয়ই দেখেছেন, স্টেট ফাইন্যান্সের ওপর একটা রিপোর্ট বেরোয়, ওতে দেখবেন আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিসের নম্বর রয়েছে। আউটস্ট্যান্ডিং ডেট আর আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিসের নম্বর এক নয়। এটার মধ্যে এই পাবলিক অ্যাকাউন্টস, কনসলিডেটেড অ্যাকাউন্ট, এই সমস্ত গণ্ডগোল আছে। এই কচকচিতে আমি যেতে চাই না। এই তফাৎটা অনেকটা ইমন রাগ আর ইমন কল্যাণের মধ্যে যেরকম তফাৎ আছে, সেরকম আউটস্ট্যান্ডিং ডেট আর আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিসের মধ্যে তফাৎ আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দুটো সঙ্গতিপূর্ণ কি? হয়তো সঙ্গতিপূর্ণ, কিন্তু আমি হলফ করে বলতে পারবো সঙ্গতিপূর্ণ? পারবো না। কেন? তার কারণ হচ্ছে, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট, অডিট রিপোর্ট পশ্চিমবঙ্গের জন্য পাওয়া যায় না, 7টি প্রদেশের জন্য। আচ্ছা, প্রথম বলি আপনাদের, কর্ণাটকের অডিটেড অ্যাকাউন্টস, সিএনএজির অডিটেড অ্যাকাউন্টস 20-21 পাওয়া যায়। মানে গত বছরের অডিটেড অ্যাকাউন্টস এবছর পেয়ে যাবেন। আপনি পাবেন 18টি প্রদেশে 19-20, আর 7টি প্রদেশে, আসাম, বিহার, মধ্যপ্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ, এদের 18-19 অবধি। একমাত্র হতভাগ্য পশ্চিমবঙ্গের জন্য অডিটেড অ্যাকাউন্টস অ্যাভেলেবল হচ্ছে 17-18 অবধি। তো জানি না কে এর জন্য দায়ী। পিছিয়ে বাংলা কি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বাংলাকে অবহেলা করছেন এর জন্য, নাকি পশ্চিমবঙ্গ সরকারের মেডিকেল চেক আপ, অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষা করতে খুব অনীহা, কি রোগ বেরিয়ে যাবে, কি গন্ডগোল হবে, তার জন্য এই রিপোর্ট চায় না? এমন হতে পারে দুজনে মিলে করছে, এটা একটা যৌথ অভিযান। আমার বিনীত নিবেদন হচ্ছে, এই যে জয়েন্ট ভেঞ্চার পশ্চিমবঙ্গ সরকারের এবং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের, এই যৌথ ভেঞ্চার, জয়েন্ট ভেঞ্চার বন্ধ করুন, জানলা খুলে দিন, দরজা খুলে দিন, সূর্যের আলো ঢুকুক, সিএজির রিপোর্ট বার করুন। সিএজির রিপোর্ট অন্তত 20-21 রিপোর্টটা কিংবা 19-20 রিপোর্টটা বিধানসভায় পেশ করুন। দ্বিতীয়ত, উন্নয়নের ওপর জোর দিন। পশ্চিমবঙ্গের পরিকাঠামো দুর্বল। আমাদের প্রদেশের কি আছে? আমাদের প্রদেশের দুটো জিনিস খুব আমাদের বল। একটা হচ্ছে আমরা উপকূলবর্তী প্রদেশ, আমাদের সি কোস্ট রয়েছে, আরেকটা হচ্ছে ভৌগোলিক নিহিত শক্তি। আমাদের উত্তরে রয়েছে নেপাল, ভুটান, উত্তর পূর্বের প্রদেশগুলো রয়েছে, বাংলাদেশ রয়েছে। তো এই নিহিত শক্তি উন্মোচন করার জন্য অবিলম্বে প্রয়োজন যেটা, সেটা হচ্ছে একটা গভীর সমুদ্রে বন্দর। আরেকটি হচ্ছে দক্ষিণবঙ্গ থেকে শুধু উত্তরবঙ্গের সঙ্গে নয়, এমনকি নেপাল, ভুটান এবং আমাদের উত্তর পূর্ব জায়গার প্রদেশগুলির সঙ্গে একটা নিরবচ্ছিন্ন, মানে একটা রাস্তা যখন বানাচ্ছেন, একটা নদী আছে, খালি ব্রিজটা বানাননি, তাহলে তো রাস্তা কমপ্লিট হলো না।
রাস্তা কমপ্লিট তখনই হবে যখন পুরো রাস্তাটা আপনার তৈরি হয়ে যাবে। আপনি যদি বলেন যে না খালি এই 5 কিলোমিটার হয়নি, আমি কি করব? 5 কিলোমিটার হয়নি তো আমাদের যেতে তো পারবো না। এবং আধুনিক যোগাযোগের ব্যবস্থার জন্য একটি 6 লেন ন্যাশনাল হাইওয়ে NH-34-কে বানান, অবিলম্বে বানান। কলকাতার হলদিয়া পোর্ট নদীবক্ষে, ওগুলো আটকে রয়েছে বিংশ শতাব্দীর প্রথমার্ধের। এখন আর নদীবক্ষে কোনো আধুনিক বন্দর হয় না। আর NH-34 অনেক জায়গায় আমার দেখে মনে হয় বউবাজার স্ট্রিট দিয়ে যাচ্ছি। তা আমি সরকারকে বলবো যে জমি অধিগ্রহণ, জবরদখল দূর এবং বহু জায়গায় পারাপারের বিকল্প ব্যবস্থা করে NH-এর মাধ্যমে, ন্যাশনাল হাইওয়ে অথরিটির মাধ্যমে NH-34-কে 6 লেন আনইন্টারাপ্টেড হাইওয়ে, যাতে এই 570 কিলোমিটার বোধহয় কলকাতা থেকে শিলিগুড়ি, 100 কিলোমিটারে চালালে তো 6 ঘন্টায় যাওয়া উচিত, 120 নয় নাই চালালে 6 ঘন্টায় তো শিলিগুড়ি পৌঁছে যেতে পারি। তৃতীয়ত, সরকারি খাতে যা টাকা খরচ হচ্ছে তার যথার্থ মূল্য বা ভ্যালু ফর মানি এর ওপর জোর দিই। দুর্নীতি একটি ভয়ঙ্কর রোগ এবং আমরা ওই রোগে পর্যুদস্ত হচ্ছি, কথাটা পর্যুদস্ত নয়, পর্যুদস্ত হচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন দুর্নীতি দূর করুন, দুর্নীতি দূর করবেন। আমি আবার বলবো যে এর জন্য স্বচ্ছতা আনুন। সব প্রকল্পের একটি তালিকা বানিয়ে জনসমক্ষে রাখুন। বিভিন্ন প্রকল্পে কারা কারা স্বত্বভোগী বা বেনিফিশিয়ারি হওয়ার উপযুক্ত সেটা প্রকাশ করুন। তাদের এলাকা ভিত্তিক তালিকা প্রকাশ করুন এবং প্রকল্পের খাতে যারা এখনো পাননি তারা কবে পাবেন সেটা জানান। এখন রাজকোষীয় তহবিল সংকট বা ফিসক্যাল ক্রাইসিস শুধু জনগণের জন্য নয়, মসনদে আসীন শাসকের জন্য মারাত্মক। কোনো সরকার ফিসক্যাল ক্রাইসিস হলে বাঁচেনি। মাননীয় মুখ্যমন্ত্রী এও জানেন যে সংকট শুরু হলে কেন্দ্রের বঞ্চনা ও বিমাতৃসুলভ মনোভাব এবং আচরণ সম্বন্ধে সমালোচনা করা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। এই সমালোচনা বাম সরকার নিজেদের শাসনের শেষের দিকে বহুদিন করেছে এবং এই সমালোচনা জনগণ গ্রহণ করেনি। ভবিষ্যতেও এই সমালোচনা গ্রহণ নাও করতে পারে। ধন্যবাদ, নমস্কার। প্রধানমন্ত্রী আমন্ত্রিত এবং সেখানে কি নতুন কোন দিশা আপনি দেখতে পাচ্ছেন যে আদৌ বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যৌথ উপস্থিতিতে আপনি যে বাতাস ঢোকার কথা বলছিলেন, বিনিয়োগ বাড়বে? দেখুন, আমি মনে করি আমি নিজে খুব প্র্যাকটিক্যাল। আপনি ব্যবসায়ীদের খুব ভালো দই মাছ, ইলিশ মাছের সর্ষে বাটা সব খাওয়াতে পারেন। ব্যবসায়ীরা পয়সার জন্য আসে। রাজ্যে যদি পয়সা বানানো যায়, ব্যবসা করে মুনাফা করা যায়, তাইলে ওরা আসবে। সম্মেলন, পার্টি, সভা করে ওটা হবে না। আমার ধারণা যেখানেই দেখবেন আপনি ব্যবসা গেছে, পরিকাঠামো খুব শক্তিশালী ছিল। আমি একজনের কাছে শুনেছিলাম যে বোধহয় কোনো জাপানি ইনভেস্টর এসেছিল, সে হলদিয়া তখন তৈরি হচ্ছিল, হলদিয়া থেকে কলকাতায় আসতে গিয়ে তার মাথার ঘাম ছুটে গিয়েছিল, আর দুবার আসেনি। তো রাস্তাঘাট, বন্দর, বিমানবন্দর, তো সম্মেলন বিশ্ব বাংলা করতে পারেন, খুব ভালো, আমি এটাকে ওয়েলকাম করি, স্বাগত জানাই। কিন্তু তার থেকেও ব্যবসা করে লোকের
কনফিডেন্স হতে হবে, বাহ এ তো চমৎকার জায়গা, এখানে ব্যবসা করলে তো প্রচুর পয়সা হবে। সুতরাং লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল। ব্যবসায়ীর সঙ্গে হাত মিলিয়ে খুব হাসি খুশি করলে হবে না, শুধু ব্যবসার একটা যে স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার, সেটা করে দিতে হবে। ওইটা করলে ব্যবসায়ীদের না বললে ওরা ছুটে ছুটে আসবে, ওরা পেছনে ছুটবে আমাদের, যেখানে বিনিয়োগ করতে পারি। মানে আপনি যেটা বললেন বৈমাতৃসুলভ আচরণ কেন্দ্রের বিরুদ্ধে, ওটা তো এখন অলরেডি আনছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে জিএসটির টাকা আমরা এখনো পাচ্ছি না। তো এই কথাগুলো বললে তো উনি তো আবার একই কথা বলবেন যে জিএসটির টাকা, সেটা নিয়ে আপনি কি বলতে চাইছেন? দেখুন, আমাদের একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এই জিএসটির টাকা পাচ্ছি না এটা শুধু পশ্চিমবঙ্গের সমস্যা নয়, এটা বহু প্রদেশেরই সমস্যা। আর সব প্রদেশের যখন সমস্যা এটা হয়ে যায় তখন কেন্দ্রেরও সমস্যা। তো এই যে একটা মনোভাব, দেখুন কেন্দ্রের টাকা যে আসে, এটা তো এমন নয় যে আজ সকালে উঠে ঠিক করলাম দেবো টাকা, একে দিয়ে দিলাম। কেন্দ্রের টাকা আসে, একটা হচ্ছে ফাইন্যান্স কমিশনের অ্যাওয়ার্ড, ওইটায় কেন্দ্র সরকারের কিছু করার নেই, ওইটা তো একটা পুরো ভোটেড, ওইটা সরকারের কিচ্ছু করার নেই, পার্লামেন্ট করে, ওটা চলে গেল। তারপর রইল সেন্ট্রালি স্পন্সার্ড স্কিমস। সেন্ট্রালি স্পন্সার্ড স্কিমসেরও আইন কানুন রয়েছে যে এই করতে হবে, ওই করতে হবে। আমি নিজে দাঁড়াবো যদি এমন দেখি যে অন্য কোনো প্রদেশকে ওই আইন লাগানো হচ্ছে না, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লাগানো হচ্ছে, তো ওইটা তোমাদের আমাদের কাছে আনতে হবে যে কি হলো, উড়িষ্যা কি পেয়েছে একই অপরাধ করে আর আমরা পাচ্ছি না? শুধু বলা যে পাচ্ছি না, কি পাচ্ছি না, কেন পাচ্ছি না, কোথায় পাচ্ছি না, সেগুলো তো বলতে হবে। স্বচ্ছতার প্রয়োজন। না, এই যে বিমাতৃসুলভের কথাটা বললেন, আমার ভয় হচ্ছে পশ্চিমবঙ্গের অনেক সময় নষ্ট হয়েছে এই ছায়ার সঙ্গে লড়াই করে। এই ছায়ার সঙ্গে লড়াই করে তো চলবে না।